উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা র্যাকেট চালাতেন ওখানে। এই যারা এখানে আমাকে আটকে রেখেছে এগুলো আমার কাছে আমার শিষ্য হওয়ার যোগ্যও না। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো কি কারবার চালাতো সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। রেখা পাত্র অনেক খিস্তি কামাটি দেয়, লেখাপড়া জানে না তো, মূর্খের অশেষ দোষ। আমি কুজো আমি কুজোয় আমি চিতয়ে শোয়ার শখ আমার নেই, আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। রেখা পাত্রের মতো আমি ভিক মাঙ্গা লোক না, ওই এমএলএও তো ভিক মাঙ্গা আমার কাছে। রেখা পাত্র আমার জমিটাকে দখল করে রেখেছে, বাড়িটাকেও দখল করে রেখেছে। ওখানে ওরা খেয়েছে দিয়েছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে, লোকজন নিয়ে মাছ মাংস মদ ফদ নিয়ে অনেক কিছু করেছে। এরা জানে না যে আমার পাওয়ারটা কত দূর পর্যন্ত আছে। ও বাবা, এটা কাকে দেখছি? আমাদের রেখাপাত্র ম্যাডাম তো। আমার কিন্তু সত্যি এই ম্যাডামকে ভীষণ ভালো লাগে, কারণ এই ম্যাডাম কিন্তু আমাদের গোমাতাকে নিয়ে কিন্তু সবার আগে ভেবেছে। তাই মহারাজজি, আপনি কিন্তু আমাদের এই ম্যাডামের নামে একদম বাজে কথা বলবেন না, ঠিক আছে? আপনি ম্যাডামের নামে বলছেন যে আমার বাড়ি দখল করে রয়েছে, আমার বাগান বাড়ি দখল করে রয়েছে। আরে একটু ধৈর্য ধরুন, ম্যাডাম দিয়ে দেবে টাকা। মানে আমাদের রেখাপাত্র ম্যাডাম একটা মহারাজের থেকে একটা বাড়ি ভাড়া নিয়েছিল, বাগান বাড়ি, সেখানে 3 মাসের মাইনে বাকি, মানে 3 মাসের ভাড়া বাকি। তো রেখা ম্যাডাম এখনো পর্যন্ত পায়নি মাইনে, তা দেবে কোথা থেকে আপনার? ঠিক আছে, তা দিয়ে দেবে, একটু ধৈর্য ধরেন। এরম করে বলছেন কেন আপনি? একটা মেয়েকে নিয়ে এরম বাজে কথা বলছেন, একদম ঠিক না। তবে রেখা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি ম্যাডাম, আপনি বলছেন ওই বাড়িতে একটা অসামাজিক কী সব ঘটতো, তা আপনি জেনে শুনে এই বাড়িটা ভাড়া নিলেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও বাবা, বাংলার রেখাপাত্র কি ঘটনা ঘটেছে, তারপরে আমি আসছি দিল্লির রেখা গুপ্তার কাহিনীতে। বাংলার রেখাপাত্র, তিনি এই ভদ্রলোকের বাড়ি জমি পুরো দখল করে আটকে দিয়েছে, 2 মাস ভাড়া দিয়েছে, তারপর ভাড়া দেওয়া বন্ধ। ভদ্রলোক যদি লোক পাঠিয়ে বাড়ি খালি করার কথা বলছে, তাদের গালাগালি করে রেখা গুপ্তার গুন্ডারা একেবারে ভাগিয়ে দিচ্ছে। মানে কি অবস্থা! মানে ক্ষমতার পুরো অপব্যবহার রেখাপাত্র করছে। রেখাপাত্র নিজে মুখে বলেছে, আমি কোনো পড়াশোনা যাই না, আর আমার কোনো মানে পুঁথিগত বিদ্যা নেই। আর এই যে গুন্ডাগিরি করছে, মানে সত্যি মানে ভাবা যায়। মানে গুন্ডাগিরির বিদ্যাটা রেখাপাত্রর বাংলায় খুব ভালো করে দেখা যাচ্ছে। আর এদিকে বলবে তৃণমূল চোর, তৃণমূল চুরি করে সবসময়, তৃণমূল গুন্ডা। তাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি? আর ওদিকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, তিনি তো চাল চুরির কেলেঙ্কারিতে একদম 22,000 কোটি টাকা রাইস ক্যাম্পে জড়িয়ে গেছে। রেশনের চাল তিনি এভাবে চুরি করেছে, সেটা ভাবা যায় না। মানে রেশনের চাল গরিব মানুষরা নেবে, সেই চাল চুরি করে রেখা গুপ্তা 22,000 রাইস ক্যাম্পে জড়িয়ে গেল। বিজেপি নাকি খুব আদর্শ সৎ দল, এদের মতো ভালো দল সরকার আর সারা ভারতবর্ষে কোনো জায়গায় নেই। আর এগুলো যাই কাহিনীগুলো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, বাংলার রেখাপাত্র আর দিল্লির রেখা গুপ্তা যা করছে, এগুলো কি মানে আদর্শের মানে নমুনা? নিজেদের বেলায় মানে কি বলবো, বিজেপি নিজেদের একটা এমন ছবি সবার কাছে তুলে ধরার চেষ্টা করে, ওরা খুব ভালো দল, ওদের দলে কোনো চুরি চুরি কখনো হয় না, দারুণ আদর্শ মেনে ওরা চলে। ভাবা যায় 22,000 কোটি টাকা 2 বছরের মধ্যেই রেখা গুপ্তা পুরো স্ক্যাম করে দিল। আর এইদিকে 3 মাস হতে না হতেই রেখাপাত্র লোকের বাড়িঘর দখল করে নিচ্ছে। কি অবস্থা বন্ধুরা! রেখাপাত্র ম্যাডাম, অবশ্য ওনাকে তো ম্যাডামই বলা উচিত, এত সম্মানীয় মহিলা। তো যেই রেখাপাত্র বলেছিল গরু ব্যবসায়ীরা হিন্দু নামে কলঙ্ক, সেই ভাইরাল রেখাপাত্র। তা শোনা যাচ্ছে এখন তিনি নাকি অন্যের বাড়ি দখল করে বসে আছে, 3 মাস ধরে নাকি বাড়ি ভাড়া দেয় না, বাড়ি ছাড়েও না। তো আবার তার হাজবেন্ড নাকি রাস্তা থেকে টোটোওয়ালাদের কাছ থেকে নাকি টাকা তুলছে, তাকে টাকা না দিলে নাকি রাস্তায় টোটো চালাতে দেবে না। তো এই রেখাপাত্র এরা আবার ন্যায় নীতির কথা বলে, আদর্শের কথা বলে, আবার তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। তা এখন তেনারা যা করছেন সেগুলোকে কি বলবেন, দুর্নীতি না অন্য কিছু? এমন বুলডোজার চালাবো রক্তাক্ত হয়ে যাবে, কিন্তু বাইরে এক ফোঁটাও রক্ত পড়বে না। মনে আছে আমাদের এমএলএ রেখাপাত্রের সেই ডায়লগটা? এর এগেনস্টে আবার এক দাদাভাই একটা কমেন্ট তৈরি করেছিলেন, কমেন্ট লিখেছিলেন আর কি,
তিনি লিখেছিলেন, এমন বাংলা রিডিং পড়তে দেব যে 32 পাটি খুলে বাইরে চলে আসবে। সেই রেখাপাত্র দিদিভাই আজকে দেখুন কি করেছে। নেবুখালীর কেশবানন্দ মহারাজের এক বাগান বাড়ি তিনি নাকি ভাড়া নিয়েছিলেন। এখন কেশবানন্দ মহারাজ বলছেন, যে কিনা নিজেও বিজেপির সাপোর্টার, তিনি বলছেন যে যেই সময় এই রেখাপাত্রকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছিলেন না, তখন তিনি রেখাপাত্রকে বাড়ি ভাড়া দিয়েছিলেন, কারণ তারা একই পার্টির লোক মোটামুটি। 70,000 টাকা ভাড়া এই বাড়ির, বিশাল বাগান বাড়ি। সেখানে রেখাপাত্র থাকতেন, খেতেন, ফুর্তি করতেন, পিকনিক করতেন, আরও অনেক কিছু। আমার মতে না, ওই কেশবানন্দ মহারাজের মতে। কিন্তু 2 মাস ভাড়া দেওয়ার পরই রেখাপাত্র ভাড়ার টাকা দেওয়া বন্ধ করে দেন। আর ভাড়ার টাকা চাইলে তিনি বলেন, আমি এখনো টাকা পাইনি, পেলে দেব, আমি নোংরা রাজনীতি করি না। তার সঙ্গে নাকি অকথ্য ভাষায় তার গালিগালাজও চলে। তো মহারাজের মতে রেখাপাত্র মূর্খ, অশিক্ষিত, তাই তিনি মূর্খের অশেষ দোষ, সেই জন্য গালিগালাজ করেন। সঙ্গে আবার রেখাপাত্রের হাজবেন্ডও নাকি এই একই রকম ব্যবহার করেন। মহারাজ খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে জানতে পারেন যে এমএলএদের টাকা ঠিক সময়ই তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বা ঢুকে যায়। তারপর এখনো সেটার কোনো মীমাংসার খবর পাওয়া যায়নি। কিন্তু এখানে আমার বা আপনাদেরও নিশ্চয়ই থাকবে আশা করি, একটা ছোট্ট প্রশ্ন কিন্তু নাড়া দিচ্ছে। একজন এমএলএর বেতন কত হয়? ওই 1,10,20 এরকম কিছু। তাহলে 70,000 টাকা দিয়ে একটা বাড়ি ভাড়া করা, মানে সব খটোমটো হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। আপনারা যদি বোঝেন তো আমাকে একটু বলবেন। এই বেশি বড় বড় কথা বলিস কি করে? বলছি তোদের যেটা প্রকল্প চালু করবে বলছে, ওই যে কি জানো একটা ভান্ডার, তো বলছি ওই ভান্ডারে তো 3,000 টাকা দিব বলেছে। তাহলে ওটা কোথা থেকে পাবে মোদি দাদু? কিরে রেখা, বলছি কোথা থেকে পাবে বল না মোটি কালটি। বলছি যে কোথা থেকে পাবে ও? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা নয়, মমতা ব্যানার্জি তোর টাকা থেকে দিচ্ছে। তাহলে এবার বল যে মোদি সরকার, মোদি দাদু কোথা থেকে দেবে বলতে পারিস? বড় বড় লেকচার মারতে খুব ভালো পারিস। বলছি নেতৃত্বটা একটু ভালো করে দিলে না তোকে সবাই একটু ভালো বলতো, কিন্তু তুই নেতৃত্ব দিতে পারিস না, এটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে, তুই যে একটা নেত্রী হয়েছিস, তো নেতৃত্বটা একটু ভালো করে দে। তুই যে আবল তাবল কথাগুলো বলছিস যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি আমাদের থেকে, মানে তোর থেকে নেওয়া হচ্ছে, বলছে আমাদেরই টাকা। ঠিক আছে, আমাদেরই টাকা, কিন্তু এই যে 10,000 টাকা করে দিবে বলছে, 50,000 টাকা করে দিবে বলছে, চাকরি দেবে বলছে, তারপরে 3,000 টাকা করে দেবে বলছে, এইগুলো কোথা থেকে দেবে মোদি দাদু? কোথা থেকে দেবে? উনার গ্যাটের টাকা, উনার হচ্ছে অ্যাকাউন্টে থেকে বার করে নিজস্ব টাকা দেবে, নাকি ফুটানি দেখাতে ব্যস্ত থাকবে? একটু বলতে পারিস? তাই উল্টাপাল্টা কথা না বলে না, ওই 1,500 টাকা যেটা পাচ্ছে মানুষের, সেটাতে অনেক খুশি এই 3,000 টাকার থেকে। কেননা এই 3,000 টাকা যদি নেয়, মানে দেয় মানুষকে, তাহলে এই 3,000 টাকার পরিবর্তে তাদের বাড়ি ঘর সমস্ত কিছু বিলিয়ে দিতে হবে, এমনকি তাদের বাড়ির মেয়েদেরকে পর্যন্ত বিলিয়ে দিতে হবে। তার থেকে এই 1,500 টাকা অনেক ভালো। ঠিক আছে, মমতা সরকার যেটা দিচ্ছে সেটা অনেক ভালো। শুধু আমি বলছি না, প্রত্যেকটা মানুষ বলছে, প্রতিটা মেয়েরা বলছে, প্রতিটা ছেলেরা বলছে। এটা কিন্তু মনে রাখবি, শুধু লক্ষ্মী ভান্ডার নয়, দিদি কিন্তু অনেকগুলো প্রকল্প চালু করেছে। শুধু লক্ষ্মীর ভান্ডারের কথাটা কেন তোদের মাথায় আসছে? কেননা বাচ্চা বাচ্চা মেয়েরা যারা স্কুলে যেতে পারতো না, তারা কিন্তু গিয়ে রীতিমতো একবেলা খেতে পেয়ে পড়াশোনা করে তারপরে অনেক কিছু প্রকল্প পাচ্ছে। যারা পড়াশোনা করতে পারতো না একদিন, সেই টাকাতে কিন্তু পড়াশোনা করছে। সেটা বল, শুধু শুধু লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোরা পড়ে থাকিস কেন? কি জানি ভাই, লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার না এমনি এমনি মমতা ব্যানার্জির নাম রাখেনি। এই লক্ষ্মীর ভান্ডার আমাদের জীবনে কতটা প্রাধান্য রাখে সেটা কিন্তু তুই বুঝবি না, বুঝলি? তুই তো সবার খাট গরম করে বেড়াস, তাই জন্য তুই বুঝবি না। আসলে তোর তো মানে বিনা বাংলায় দিয়ে দিচ্ছিস পিঠা পেতে, তাই পিঠা খেয়ে তুই উপার্জন করে নিচ্ছে, মানে তুই করে নিচ্ছিস, তাই জন্য তুই বুঝবি না এই 1,500 টাকার মূল্যটা কি। আসলে বললাম তো, নেতৃত্ব দিতে পারিস না, তাই বকবি না বেশি, আমার জন্য তাই বলে। তো তাই বলছি যে তুই যে দাঁড়িয়ে মানুষকে পরিষেবাটা কি দিয়েছিস সেটা একটু বল দেখিনি। তুই এতদিনের যে থেকে দাঁড়িয়েছিস, সেখানে তো একটা নেত্রী হয়েছিস, সেই নেত্রী হিসাবে প্রত্যেকটা জনগণের কি পরিষেবা দিতে পেরেছিস? কি
শুধুমাত্র বিজেপির নেতাদের খাট গরম ছাড়া কি নেতৃত্ব দিতে পেরেছিস আমাকে বলতে পারবি? শুধু তো মমতা ব্যানার্জির ফল ধরছিস, কিন্তু আমরা যদি তোদের ফল ধরি তাহলে তোরা তো নিতেই পারবি না। চোর চিটিংবাজ গুলো বলছি, মোদি দাদু কিসের ভিত্তি করে 3,000 টাকা দিচ্ছে এবং পরবর্তীকালে সেই 3,000 টাকার হিসাব নিবে বলতে পারিস? কেননা মোদি দাদু যেটা দেয় তার ডবল কিন্তু জনগণের থেকে নেয়, সেটা কি তোর ধারণা আছে নাকি নেই? আসলে কি বলতো, গন্ড মূর্খ হলে যা হয়। তো সেটাই বলছি যে বুঝে শুনে কথা বলবি। মমতা ব্যানার্জির ওপরে আঙুল তোলার আগে নিজেদের ওপরে একটা আঙুল তুলে দেখ যে তোরা এতদিন পর্যন্ত কোন জনগণকে কোন জিনিসটাই পরিষেবা ভালো করে দিতে পেরেছিস। বুঝতে পারলি? এই ভোটের সময় এসে তোদের এই মুখগুলো দেখা যায়, আদারওয়াইজ যখন ভোট হয়ে যায়, মানুষ বিপদে পড়ে থাকে, তখন তোদের এই মুখগুলো দেখা যায় না। বুঝলি? এখন তোরা ভোট এসছে, এখন তোরা বিশাল প্রচার নিয়ে ব্যস্ত, যেটা হচ্ছে কিনা মমতা ব্যানার্জির বদনাম করতে হবে। কিন্তু আমার গেলে বলে না যে 1,500 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হচ্ছে না, আর 3,000 টাকার পরিবর্তে আমাদেরকে অন্য কিছু দিতে হবে, যেটা বিহারে হচ্ছে, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তাই বুঝে শুনে কথা বলাটা ভালো। একটা নেত্রী হয়েছিস কিন্তু ভালো করে নেতৃত্ব দিতে পারিস না, এটাই তোদের কাছে ফল্ট। কেননা জনগণকে তোরা সেইভাবেই চোখে দেখিস, তোরা জনগণকে মানে পায়ে পিষে মারার মতন অবস্থা হয়ে গেছে। একটা জনগণ যখন বলছে যে আমার এই রাস্তাটা এখনো পর্যন্ত হয়নি, তো সেটার ব্যাপারে তোদের কোনো নলেজ নেই, তোদের কোনো দেখার কোনো সেদিকে দেখিসই না। ঠিক আছে? সেদিকে দেখিসই না, তাহলে বলতো তোরা কেমন মমতা ব্যানার্জির ফল্ট বার করিস? বললাম তো, গরিবের ভগবানও, ঠিক আছে, গরিবের ভগবান উনি, তাই গরিবের ভগবানকে কখনো কেউ পায়ে ঠেলে দিতে পারবে না, সব সময় আছে, থাকবেন, এটুকু মনে রাখিস।